রেশমি আর রাজু বাসর ঘরে উত্তেজনায় মত্ত। ৩ বছর রিলেশন করে আজ তাদের ভালোবাসার পূর্ণতা পেয়েছে। রাজু যখন মেটানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক এমন সময় দরজা খুলে রুমে প্রবেশ করলো পুলিশ অফিসার সাইফুল। পুলিশ অফিসার সাইফুল রুমে প্রবেশ করতেই রাজু আর রেশমি চমকে উঠে কম্বল দিয়ে নিজেদের শরীর ঢাকতে চেষ্টা করে। মিস্টার রাজু আর রেশমি, আপনাদের আমার সাথে থানায় যেতে হবে। রাজু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু স্যার আমাদের অপরাধটা কি? আপনার অপরাধ হচ্ছে আপনি বড়লোক বাবার একমাত্র মেয়ে রেশমিকে প্রেমের জালে ভাসিয়ে বিয়ে করেছেন। রেশমি বলল, স্যার প্রেম করা তো কোনো অপরাধ নয়, আর তাছাড়া আমি জেনে বুঝে সকল শর্ত পূরণ করে আইনের ধারা অনুযায়ী রাজুকে বিয়ে করেছি। দেখুন রেশমি, আপনি ছোট মানুষ, আপনার বাবা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে, তাই আমাদের আসতে হলো। স্যার আমার বয়স ২০ বছর। বাংলাদেশের আইন অনুযায়ী ১৮ বছরের পর সে তার সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারে, তা কোনো অন্যায় নয়। দেখুন আপনার বাবা অভিযোগ করেছে বলেই আমরা এসেছি। দেখুন স্যার, কারো বিরুদ্ধে কেউ অভিযোগ করলে তার আগে ইনকোয়ারি করতে হয়। আপনি বলা নেই ক নেই হুটহাট চলে আসলেন, আর আমরাও ড্যাং ড্যাং করতে করতে আপনার সাথে চলে যাব। আমার বাবা থানায় কেন অভিযোগ করেছে জানেন? তাহলে শুনুন। আমার বাবা মোমিন খান এই শহরের একজন নামকরা শিল্পপতি। আমি আমার বাবার একমাত্র মেয়ে। রাজুর সাথে আমার প্রথম দেখা হয় একটি রেস্টুরেন্টে। আমি রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছিলাম, এমন সময় রাজু রেস্টুরেন্টে প্রবেশ করে। আমার অনুমতি ছাড়াই একটা চেয়ার টেনে আমার টেবিলে বসে রাজু। রাজুর এমন কাণ্ড দেখে আমি রাগান্বিত হয়ে বললাম, কে আপনি? আমার অনুমতি ছাড়াই আমার পাশে বসছেন? দেখুন ম্যাডাম, আমি একলা মানুষ, রেস্টুরেন্টে খেতে এসেছি, ভাবলাম আপনার পাশে বসে খাই। একা একা খেতে ভালো লাগে না। আপনি তো খুব অসভ্য। বাসায় কি আপনাকে কেউ ভদ্রতা শেখায়নি? দেখুন মিস, আপনি কিন্তু এখন বেশি বেশি বলছেন। আপনার পাশে বসেছি তো কি হয়েছে? এমন তো নয় যে আমি আপনার কোলে উঠে বসেছি। বাকি রাখলেন কই? সুযোগ পেলে আপনি তাই করতেন। ঠিক আছে মহারানী, আমার ভুল হয়ে গেছে। এবার যদি বসার অনুমতি দেন তাহলে আমি বসতে চাই। সেদিন রাজুর এমন সহজ সরল কথা বলার ভঙ্গি দেখে যতটা না বিরক্ত হয়েছিলাম, তার চেয়েও বেশি অবাক হয়ে গেছিলাম। মনে মনে ভাবতে লাগলাম, একটা অচেনা মানুষকে মাত্র কয়েক মিনিটের মধ্যে কেমন করে খুব আপন করে নেওয়া যায়। সেদিন রাজুর ব্যবহারে আমার কেন যেন মনে হয়েছিল রাজু আমার কখনো অপরিচিত কেউ ছিল না। তারপর রাজু আমার পাশে বসে ঘন্টাখানেক গল্প আর খাওয়া দাওয়া শেষ করে আমার কাছ থেকে বিদায় নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। সেখান থেকে শুরু হয় রাজু আর আমার ভালোবাসার প্রথম সূচনা। একদিন আমি আমার বান্ধবী রিমার বাসায় যাচ্ছিলাম। রিমাদের ফ্ল্যাটে লিফট থেকে নামতেই দেখি রাজু লিফট ধরার জন্য অপেক্ষা করছে। সেখানে আমি রাজুকে দেখে অবাক হয়ে যাই। আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করি, আপনি আপনি এখানে কি করছেন? রাজু একটা হাসি দিয়ে বলল, আমিও তো সেটাই বলছি, আপনাকে তো এর আগে কখনোই এই ফ্ল্যাটে দেখিনি। আমি আমার বান্ধবী রিমার সাথে দেখা করতে এসেছি। আর আপনি? রাজু আঙ্গুল দিয়ে তাদের ফ্ল্যাটটা দেখিয়ে বলল, আমি এই ফ্ল্যাটেই থাকি। বাহ, তাহলে তো ভালোই হলো। আমার বান্ধবীর বাসায় আসতে যেতে আপনার বাসায় উঠে সেদিনের মতো জোর করে আপনাদের টেবিলে বসে খাওয়া দাওয়া করে তারপর যেতে পারবো। রাজু একটা হাসি দিয়ে বলল, আপনি তো দেখছি খুব মজার মানুষ। আসলে সেদিন আমি রেস্টুরেন্টে ইচ্ছা করে আপনার সাথে এমন ব্যবহারটা করেছিলাম। কেন করেছিলাম জানেন? আমি মাথা নাড়িয়ে না উত্তর জানালাম। রাজু আবারও বলল, আমরা সবাই মানুষ, আমরা সবসময় নিজেদেরকে অন্যের কাছ থেকে গুটিয়ে রাখতে চাই, কিন্তু আমরা কখনো মানুষের সাথে মিশতে চাই না। স্বার্থপরের মতো নিজেকে একলা রাখতে আমরা পছন্দ করি। কিন্তু আমি একটু ব্যতিক্রম। আমি যখন দেখলাম আপনি একা একা বসে আছেন, মনে মনে ভাবলাম আপনাকে একটু সময় দিলে আপনার একাকিত্বটা একটু হলেও কাটবে। তাই সেদিন নিজ থেকেই আপনার খাবার টেবিলে বসেছিলাম। বেশ ভালো করেছেন। তবে এখন থেকে আমি যখন একা থাকবো, আমার একাকিত্ব দূর করার জন্য আপনাকে কিন্তু আসতে হবে বলে আমি সেখান থেকে চলে যাই। আর রাজু লিফট ধরে তার কাজে চলে যায়। সেখান থেকে আমার আর রাজুর দ্বিতীয় দফা ভালোবাসার ভিত্তিপ্রস্তর হয়। আমরা সময় পেলেই রেস্টুরেন্টে, পার্কে কিংবা কোনো নির্জন জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা গল্পের মাঝে থাকি। সারা রাত মোবাইল ফোনে কিংবা ভিডিও কলে কথা বলি, তারপরও যেন আমাদের কথা শেষ হয় না। একদিন আমি আমার বেডরুমে শুয়ে আছি, এমন সময় আমার বাবা মোমিন খান এসে আমাকে বলল, মা রেশমি, তোর সাথে আমার কিছু কথা ছিল। আমি শোয়া থেকে উঠে বললাম, বলো বাবা, কি বলতে চাও? মারে, তুই আমার একমাত্র মেয়ে। তোর বয়স যখন 4 বছর তখন তোর মা মারা যায়। তারপর সবাই আমাকে বিয়ে করতে বললেও আমি তোর মুখের দিকে চেয়ে দ্বিতীয়বার আর বিয়ে করিনি কারণ যদি তোর নতুন মা তোর সাথে কখনো খারাপ ব্যবহার করে তা আমি সহ্য করতে পারবো না বলেই বাবা মোমিন খান ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। আমি বাবাকে সান্ত্বনা দিয়ে বললাম, ও বাবা, তুমি হলে আমার সেরা বাবা, এবার বলো কি করতে হবে আমার। বাবা মোমিন খান চোখের জল মুছতে মুছতে বলল, মারে, দেখতে দেখতে তুই অনেক বড় হয়ে গেছিস। প্রত্যেক বাবাদের একটা দায়িত্ব থাকে কি জানিস? তার মেয়েকে পরিপূর্ণ বয়সে উপযুক্ত পাত্রের হাতে তুলে দেওয়া। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার একমাত্র বন্ধু আমির হোসেনের ছেলের হাতে তোকে তুলে দিয়ে আমি আমার দায়িত্ব মুক্ত হতে চাই। সেদিন আমি আমার বাবার মুখে এমন কথা শুনে বাবাকে কেমন যেন অপরিচিত এক পুরুষ মনে হতে লাগলো।
আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। নির্বাক হয়ে বাবার অপরিচিত মুখটার দিকে তাকিয়ে রইলাম। বাবা মমিন খান সেদিন আর কোনো কথা না বলে আমার রুম থেকে বেরিয়ে গেল, আর আমি ঠায় বসে রাজুর কথা ভাবতে লাগলাম। একটা রেস্টুরেন্টে বসে আছি আমি আর রাজু। আমি রাজুকে বাবার বলা সব কথা খুলে বললাম। দেখো রেশমি, তোমার বাবা যা করতে চাচ্ছেন তিনি সঠিক কাজটাই করতে চাচ্ছেন। ছেলে মেয়েরা যখন উপযুক্ত হয় বাবা মায়েরা তখন তাদের নিয়ে খুব টেনশন করে। আমার মনে হয় কি জানো, তুমি তোমার বাবাকে তোমার মনের কথাগুলো খুলে বলো, দেখবে তোমার বাবা তোমার পছন্দকে কখনো অগ্রাহ্য করবে না। দেখো রাজু, তুমি আমার বাবাকে চেনো না, উনি যখন তার বন্ধুকে কথা দিয়ে দিয়েছে তার মানে উনি জীবন দিয়ে হলেও ওনার কথা রাখবেন। রেশমি, তুমি একবার তো বলে দেখো, আমার বিশ্বাস তোমার বাবা তোমার কথা ফেলে দেবে না। রাজু, আমার খুব ভয় করছে যদি কিছু হয়ে যায়। রেশমি, তুমি কোনো টেনশন নিও না, আগে তুমি তোমার বাবার সাথে কথা বলে তো দেখো। সেদিন রাজু আমাকে অনেক সাহস দিয়েছিল, ভরসার হাতে সেদিন রাজু আমাকে ভালোবাসা শিখিয়েছিল। রাতে রাজু খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল, এমন সময় রাজুর ভাবি প্রিয়া বলল, তোমার কি রেশমির বাবার সাথে কথা হয়েছে? না ভাবি, দেখো রাজু, যা করার এক্ষুনি করতে হবে। যত দিন যাবে বিষয়টা তো ততই জটিল হয়ে যাবে। কিন্তু ভাবি, রেশমির বাবা মমিন খান এই শহরের একজন নামকরা শিল্পপতি। তুমি বিষয়টাকে যত সহজ করে দেখছো আমার কাছে এই বিষয়টা ততই জটিল মনে হচ্ছে। আরে পাগল, রেশমি হলো মমিন খানের একমাত্র মেয়ে। রেশমি যদি তোমাকে সাপোর্ট করে তাহলে দেখবে মমিন খান রাজি হতে বাধ্য। ভাবি, তারপরও আমার কেমন জানি ভয় হচ্ছে, যদি মমিন খান রেশমিকে আমার সাথে বিয়ে দিতে রাজি না হয় কি করার আছে আমার? কি করব ভাবি? দেখো রাজু, এত চিন্তা করার দরকার নেই। যদি তুমি রেশমিকে সত্যিকারের ভালোবেসে থাকো আর রেশমি যদি তোমাকে চায় তাহলে দেখবে সবকিছু পানির মতো হয়ে যাবে। নাও, খেয়ে নাও। বলে রাজু আর প্রিয়া রাতের খাবার খেতে শুরু করলো। রেশমিদের ড্রয়িং রুমে বসে আছেন মমিন খান ও রাজু। রেশমির মুখে রাজুর কথা শুনে মমিন খান বলল, দেখ মা, তুই হলি এই শহরের প্রতাপশালী বিশিষ্ট শিল্পপতি মমিন খানের একমাত্র মেয়ে রেশমি। এই ছেলের কি পরিচয় আছে আগে বল। বাবা, বাহিরের পরিচয় থেকে মানুষের ভেতরের পরিচয়টাই অনেক বড়। এই শহরে তার সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ। তার থেকেও তার একটা বড় পরিচয় হলো সে মমিন খানের একমাত্র মেয়ে রেশমির ভালোবাসার মানুষ। সেদিন আমার মুখে এমন কথা শুনে আমার বাবা মমিন খান একটা অট্টহাসি দিয়ে বলল, এই শহরে টাকা ছাড়া কোনো মানুষের পরিচয় হয় না, টাকা ছাড়া এই শহরের মানুষের কোনো মূল্য নেই। বাবা, আমি তোমার একমাত্র মেয়ে রেশমি খান। তোমার কাছে যেমন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দিয়ে মানুষের মূল্যায়ন হয়, ঠিক তেমনি আমার কাছে ভালোবাসা আর মনুষ্যত্ববোধের মাধ্যমে মানুষের মূল্যায়ন হয়। আমার কথা শুনে সেদিন আমার বাবা হুঙ্কার ছেড়ে বলেছিল, এই মমিন খান যতদিন বেঁচে থাকবে ততদিন তোদের এই সম্পর্ক মেনে নিব না। বাবা, আমিও তোমার রক্ত থেকে জন্ম নিয়েছি, আমার শেষ কথা তুমি শুনে রাখো, যদি জীবনে আমার কাউকে বিয়ে করতে হয় তাহলে এই রাজুকেই বিয়ে করব, অন্যথায় জীবনে কখনো বিয়ে করব না। দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ। স্যার, আমরা কোনো ভুল করিনি। আমি আমার ভালোবাসার মর্যাদা দিতে গিয়ে শুধুমাত্র আমি আমার বাবার অবাধ্য হয়েছি। এর জন্য যদি আপনার আইনে আমাকে থানা হাজতে নিয়ে যায় আমি যেতে রাজি আছি। রেশমির মুখে এমন কথা শুনে পুলিশ অফিসার সাইফুল বলল, দেখুন মিস রেশমি, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পেরেছি। এমন সময় রাজু বলল, স্যার, আপনার যদি থানায় নিয়ে যেতে হয় আমাকে নিয়ে যান, কারণ ভুল করেছি আমি, আর আমি চাই না এই বাড়ির বউ মানে আমার স্ত্রী থানা হাজতে গিয়ে বাড়ির মানিজ্যতের প্রশ্নবিদ্ধ হোক। মিস্টার রাজু সাহেব, আপনি শান্ত হন, আমি আপনাদের বিষয়টা নিয়ে মমিন খানের সাথে কথা বলবো। পুলিশ অফিসার সাইফুল আবার বলল, সবার আগে আমি সরি বলে নিচ্ছি আপনাদের এত সুন্দর একটা দিনে আমি আপনাদের ডিস্টার্ব করার জন্য। আমি চলে যাচ্ছি, আপনাদের কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। বলে পুলিশ অফিসার সাইফুল রুম থেকে বেরিয়ে গেল। রেশমি আর রাজু নির্বাক দৃষ্টিতে চেয়ে রইল একে অপরের দিকে। হঠাৎ তাদের চোখ পড়ল তাদের শরীরের দিকে। নিজেদের শরীর অর্ধ দেখে দুজন আবারও কম্বল দিয়ে শরীর ঢাকতে ব্যস্ত হয়ে পড়ল। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটির রচনায় মোশাররফ হোসেন মৃদুল, পরিচালনায় HM কানন, চিত্রগ্রহণ মোস্তফা কামাল। ধন্যবাদ।